চলুন ভূমিকা বাদ দিয়ে সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢুকে পড়ি। রমেশ সিংয়ের বিখ্যাত বই ইন্ডিয়ান ইকোনমির দ্বিতীয় অধ্যায়ের ওপর ভিত্তি করে আজ আমরা একটা দারুণ আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। দশকের পর দশক ধরে দেশগুলো কিভাবে তাদের অগ্রগতি মাপে আর কেন শুধু টাকার পাহাড় গড়লেই একটা দেশ সফল বা সুখী হয় না, তার পুরো বিবর্তনটাই আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। এটা শুধু অর্থনীতি নয়, বরং আমাদের জীবনযাত্রার আসল উদ্দেশ্যটাকেই নতুন করে ভাবতে শেখাবে। শুরুতেই একটা খুব বেসিক প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটা দেশ ধনী মানেই কি সেই দেশটা সুখী? জাতীয় স্তরে শুধু কারি টাকা থাকলেই কি সুখ কেনা যায়? আজ আমরা অর্থনীতির একদম প্রচলিত এই ধারণাটাকেই চ্যালেঞ্জ জানাব। চলুন দেখি কিভাবে বিশ্বের তাবর অর্থনীতিবিদরা সম্পদের সাথে মানুষের প্রকৃত কল্যাণের সম্পর্ক খুঁজতে গিয়ে রীতিমতো হোঁচট খেয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ইকোনমিক গ্রোথ নিয়ে একটা প্রবল উন্মাদনা তৈরি হয়েছিল। জিনিসটা কি? এটা হলো মূলত একটা নির্দিষ্ট সময় অর্থনীতির পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ বৃদ্ধি, মানে পুরোপুরি সংখ্যাভিত্তিক একটা হিসেব। যেমন ধরুন, গত বছরের তুলনায় কত টন বেশি গম উৎপাদন হলো বা দেশের মোট আয় ঠিক কত শতাংশ বাড়ল। ব্যাস, শুধুমাত্র এই হিসেবের মাধ্যমেই একটা দেশের সার্বিক প্রবৃদ্ধিকে মাপা হতো। মানুষের জীবনের মান কেমন সেটা নিয়ে তখন কারো কোনো মাথা ব্যথাই ছিল না। আর যুদ্ধ পরবর্তী সেই সময়ে জিডিপি এবং সম্পদকে ঠিক একটা বিশাল চুম্বকের মতো মনে করা হতো। নীতি নির্ধারকদের একেবারে বদ্ধমূল ধারণা ছিল যে একটা দেশ যদি শুধু প্রচুর অর্থ আর বিনিয়োগ আকর্ষণ করতে পারে, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই সেই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়ে যাবে। সব সমস্যার জাদুকরী সমাধান হিসেবে অন্ধভাবে ভরসা করা হতো জিডিপি বা মোট দেশজ উৎপাদনের উপর, যেন পকেটে টাকা থাকলেই সব অসুখ এমনিতেই সেরে যাবে, তাই না? কিন্তু সময়ের সাথে সাথে অর্থনৈতিক চিন্তাধারায় একটা বিশাল শিফট বা পরিবর্তন আসতে শুরু করল। অর্থনীতিবিদরা বুঝতে পারলেন যে না, শুধুমাত্র পরিমাণগত প্রবৃদ্ধি দিয়ে চিড়ে ভিজবে না। সত্যিকারের অগ্রগতির জন্য পরিমাণগত সম্পদের পাশাপাশি দরকার গুণগত জীবনযাত্রার মান, যাকে আমরা বলি অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক ডেভেলপমেন্ট। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানার পুষ্টির মান উন্নত না হলে শুধু পরিসংখ্যানের কাগজ দিয়ে তো আর মানুষের পেট ভরে না। তাই নজরটা শেষমেশ সংখ্যা থেকে ঘুরে মানুষের জীবনের মানের দিকে যেতে শুরু করল। পুরনো চিন্তাধারার এই মস্ত বড় ত্রুটিটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উপসাগরীয় দেশগুলো। তেলের খনির কারণে তারা উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির এক নিখুঁত উদাহরণ হয়ে উঠেছিল ঠিকই, কিন্তু শিক্ষা বা স্বাস্থ্যের মতো উন্নয়নের মাত্রা সেখানে ছিল বেশ হতাশাজনক। বিপুল সম্পদ থাকা সত্ত্বেও সামাজিক পশ্চাৎপদতার এই অদ্ভুত রহস্য থেকেই কিন্তু জন্ম নিল অর্থনীতির সম্পূর্ণ নতুন একটা শাখা, উন্নয়ন অর্থনীতি বা ডেভেলপমেন্ট ইকোনমিক্স। অর্থনীতি যে শুধু খাতা কলমের হিসাব নয়, সেটা এবার পরিষ্কার হল। প্রথম অংশ, মানব উন্নয়ন পরিমাপ। এই নতুন দৃষ্টিভঙ্গির ওপর ভর করেই ১৯৯০ সালে জাতিসংঘ প্রথমবারের মতো মানুষের জীবনযাত্রার মানকে একটা সুনির্দিষ্ট সংখ্যায় মাপার উদ্যোগ নিল। আর এভাবেই জন্ম হল মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের, সংক্ষেপে এইচডিআই। এটি স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মান, এই তিনটি আলাদা চলককে একসাথে করে দেশগুলোকে 0 থেকে 1 স্কেলে গ্রেড দেয়। এর মূল লক্ষ্যটা ছিল শুধু আয় নয়, বরং একটা দেশের সার্বিক কল্যাণের চিত্র তুলে ধরা। মানে স্বাস্থ্য খাতে মানুষের গড় আয়ু বা শিক্ষা খাতে স্কুলে যাওয়ার সময়, এগুলো আয়ের মতোই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তবে এই মাপজোকের পদ্ধতি নিয়ে কিন্তু কিছু মজার সমালোচনাও আছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের গবেষকরা একবার বেশ রসিকতা করেই বলেছিলেন, আচ্ছা, মানসিক শান্তি যদি উন্নয়নের মাপকাঠি হয়, তাহলে যে দেশের সবচেয়ে কম দরজার তালা বিক্রি হয়, সেই দেশটাই তো সবচেয়ে বেশি উন্নত হওয়া উচিত। হ্যাঁ, এটা নেহাতেই একটা কৌতুক হলেও এর ভেতরে একটা গভীর ইঙ্গিত লুকিয়ে আছে। সেটা হলো মানসিক প্রশান্তি, সামাজিক আস্থা বা নিরাপত্তার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তখনও এই প্রচলিত সূচকের বাইরেই রয়ে গিয়েছিল। দ্বিতীয় অংশ, প্রাচুর্যের ফাঁদ। এইচডিআই বা মানব উন্নয়ন সূচকের একেবারে শীর্ষে থাকার পরও উন্নত বিশ্ব একসময় একটা মর্মান্তিক বৈপরীত্যের সম্মুখীন হল। পশ্চিমা বিশ্বগুলো এটা প্রমাণ করে দিল যে উন্নয়ন হয়তো তাদের বস্তুতান্ত্রিক সম্পদ, উন্নত চিকিৎসা বা শিক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে হুহু করে বেড়েছে বিষণ্ণতা, অপরাধ আর সামাজিক দূরত্বের মতো সমস্যাগুলো। অর্থাৎ আধুনিকীকরণ মানুষের বস্তুগত চাহিদা মেটালেও মানসিক শান্তি বা নৈতিক সুস্থতার কোনো গ্যারেন্টি দিতে পারল না। সব পেয়েও ভেতরে যেন একটা বিরাট শূন্যতা। আর ঠিক এই সংকটটাই আমাদের নিয়ে যায় প্রফেসর রিচার্ড স্টার্লিনের সেই বিখ্যাত প্যারাডক্সের দিকে। তিনি দীর্ঘ গবেষণায় দেখিয়েছেন যে মানুষের মৌলিক চাহিদাগুলো একবার পূরণ হয়ে যাওয়ার পর একটা দেশের সম্পদ যদি 3 গুণও বৃদ্ধি পায় না, তবুও তা সে দেশের মানুষের গড় সুখকে 1 বিন্দুও বাড়াতে পারে না।
সম্পদ হয়তো বাড়ে, জৌলুস বাড়ে, কিন্তু সমাজের সামগ্রিক সুখ একটা নির্দিষ্ট রেখায় গিয়ে আটকে থাকে। প্রচলিত অর্থনীতির গালে এটা সত্যি একটা বিরাট চর, যা আমাদের পুরো মডেলটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তৃতীয় অংশ, মোট জাতীয় সুখ বা গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস। অর্থনৈতিক পরাশক্তিগুলোর যখন এই বেহাল দশা, তখন ১৯৭২ সালে হিমালয়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট দেশ ভুটান গোটা বিশ্বের সামনে এক চূড়ান্ত মাপকাঠি তুলে ধরল। তারা চিরাচরিত অর্থনৈতিক সমীকরণের সাথে পরিবেশ সুরক্ষা, সুশাসন আর নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের মতো হারিয়ে যাওয়া টুকরোগুলোকে জুড়ে দিল। তাদের সোজা কথা, শুধু মাথাপিছু আয় বৃদ্ধি নয়, বরং প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রেখে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে এগোলেই প্রকৃত অগ্রগতি সম্ভব। শুধু মুনাফার পেছনে দৌড়ানো বিশ্বের বুকে এটা ছিল এক পশলা স্বস্তির বৃষ্টির মতো। একটা ছোট্ট দেশের এই ভিন্নধর্মী নীতি শুরুতে বিশ্ববাসীর কাছে একটু অদ্ভুত মনে হলেও তা ধীরে ধীরে বিশ্বব্যাপী এক বিশাল পরিবর্তনের সূচনা করল। ফলস্বরূপ ২০১১ সালে জাতিসংঘ একটা ঐতিহাসিক প্রস্তাব পাশ করে, যেখানে সদস্য রাষ্ট্রগুলোকে তাদের নাগরিকদের সুখ একেবারে সরাসরি পরিমাপ করার আহ্বান জানানো হয়। বিশ্ব অবশেষে এটা বুঝতে পারল যে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মানুষের সুখ। প্রমাণ হয়ে গেল যে যুগান্তকারী ধারণা আয়তনে ছোট কোনো দেশ থেকেও আসতে পারে আর গোটা বিশ্বকে পথ দেখাতে পারে। চতুর্থ অংশ, বিশ্ব সুখ প্রতিবেদন। ২০১৮ সালে ১৫৬টি দেশের উপর বিশদ জরিপ চালিয়ে যে আধুনিক বিশ্বসুখ প্রতিবেদন প্রকাশ করা হয়, তার একেবারে শীর্ষস্থানগুলোতে নর্ডিক দেশগুলোর একচ্ছত্র আধিপত্য সহজেই চোখে পড়ে। এখানে সবচেয়ে লক্ষণীয় হল ফিনল্যান্ডের অবিশ্বাস্য সাফল্য। ভাবলে অবাক লাগে, মাত্র ১৫০ বছর আগে তারা চরম দুর্ভিক্ষের শিকার হয়েছিল, আর তাদের আবহাওয়াও বছরের বেশিরভাগ সময় বেশ প্রতিকূল থাকে। তা সত্ত্বেও সামাজিক সমতা, উন্নত শিক্ষা ব্যবস্থা আর পারস্পরিক আস্থার ওপর ভর করে তারা বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে এখানকার সবচেয়ে চমকপ্রদ তথ্যটা লুকিয়ে আছে ১৮ সংখ্যাটার মাঝে। এটা ছিল সুখের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন র্যাঙ্কিং। বিপুল সম্পদের অধিকারী একটা চরম অর্থনৈতিক পরাশক্তি হওয়া সত্ত্বেও তারা এই তালিকায় ক্রমশ নিচের দিকে নামছিল। এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দেয় যে সম্পদ সৃষ্টির মেশিনগুলো সবসময় সুখ সৃষ্টির মেশিন হিসাবে কাজ করে না। প্রাচুর্য থাকলেই যে মানুষ সুখে থাকবে, এই ভ্রান্ত ধারণাটা আজ পুরোপুরি ভেঙে গুড়িয়ে গেছে। প্রতিবেদনটিতে খুব স্পষ্টভাবে এই প্রাচুর্যের ফাঁদ সম্পর্কে সতর্ক করা হয়েছে। উচ্চ জিডিপি সমাজে যে বস্তুগত স্বাচ্ছন্দ্য তৈরি করে আধুনিক জীবনের কিছু ভয়ঙ্কর ব্যাধি, যেমন স্থূলতার মহামারী, মাদক বা ওপিওয়েড আসক্তি, চরম সামাজিক বৈষম্য এবং ব্যাপক বিষণ্ণতা, সেই সুখকে একেবারে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সম্পদ এখানে আশীর্বাদ হওয়ার চেয়ে বরং এক নতুন ধরনের সামাজিক সমস্যা ডেকে আনছে, যা থেকে বেরিয়ে আসা সাধারণ প্রবৃদ্ধির নীতি দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। আর এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানব প্রভাবিত যুগ বা অ্যানথ্রোপোসিন সম্পর্কে চরম একটা সতর্কতা। এটা স্পষ্ট করে দিচ্ছে যে বর্তমান অর্থনৈতিক গতিপথে আমরা যদি একইভাবে অন্ধের মতো ছুটতে থাকি, তবে তা পৃথিবীর জীবন রক্ষাকারী ব্যবস্থাটাকেই চিরতরে ধ্বংস করে দেবে। অন্তহীন ও গোস্তিতান্ত্রিক লাভের এই ইঁদুর দৌড় শুধু যে আমাদের মানসিক শান্তি কেড়ে নিচ্ছে তা নয়, বরং মানবজাতির টিকে থাকার প্রাকৃতিক ভিত্তিটাকে হুমকির মুখে ফেলছে। সোজা কথায়, এটা আমাদের অস্তিত্বের জন্যই এক বিরাট অশনি সংকেত। পরিশেষে একটা প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করব। আয় দ্বিগুণ হওয়ার পরেও যদি মানুষের স্বাস্থ্য আর মানসিক শান্তির চরম অবনতি ঘটে, তবে কি তাকে সত্যিই আমরা অগ্রগতি বলতে পারি? একটু ভেবে দেখবেন। অর্থনৈতিক দর্শনের এই দিকগুলো নিয়ে নতুন করে ভাবার সময় কিন্তু এখনই। আশা করি রমেশ সিমের বই থেকে নেয়া আজকের এই বিশ্লেষণটা অর্থনীতির আসল উদ্দেশ্য সম্পর্কে আরও গভীরে গিয়ে জানার জন্য সবাইকে অনুপ্রাণিত করবে। কারণ আমাদের আসল লক্ষ্য শুধু টাকার পাহাড় গড়া নয়, বরং একটা সুন্দর ও সুখী জীবন গড়ে তোলা। আজ এ পর্যন্তই।